শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটারের নতুন কর্মীদের কাছে ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে মুক্ত আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আপনারা ওনাকে চেনেন নাট্যাঙ্গনে, সংস্কৃতি অঙ্গনে প্রিয় মুখ, আমাদের প্রিয়জন রাশেদ হাসান, সভাপতি প্রমা আবৃত্তি সংগঠন। রাশেদ ভাই, অনেক স্বাগত আপনাকে মঞ্চালোকে। অনেক অনেক ধন্যবাদ সাইফুল আপনাকে। রাশেদ ভাই, আমরা তো জানি যে আপনি আবৃত্তির আগে আপনি থিয়েটারের সঙ্গে ইনভলভমেন্ট ছিলেন। ঠিক আগে না, আবৃত্তিটাই আমার শুরু, তারপরে একটু পরেই আমি আবার থিয়েটারে যুক্ত হই। তাই? আচ্ছা, তাহলে আমি হয়তো সাংগঠনিক আবৃত্তি চর্চাটা শুরু করি আমি 90 সালে, জি, আর থিয়েটারে যুক্ত হই আমি 92 সালে। আচ্ছা, থিয়েটারে আপনি আসার অনুপ্রেরণাটা কার থেকে পেয়েছেন? অনুপ্রেরণা হচ্ছে, আপনি চিনবেন প্রতিভাসের হিন্দোল রায়, আমার খুব কাছের মানুষ এবং আমার বন্ধু। একটা সময় হঠাৎ করে প্রতিভাসের বাদল সরকারের নাটক কিনু কাহারের থেকে, সেটা ভদ্রলোক একটা ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টারটা শোর কিছুদিন আগেই যে কোনো কারণে যিনি করতেন তিনি করতে পারছিলেন না, তখন একজন রিপ্লেসমেন্ট দরকার ছিল। ঠিক ওই সময় হিন্দোল আমাকে অনুরোধ করে যে চল একটু এই কাজটা করতে হবে। আচ্ছা, সেভাবেই আসলে থিয়েটারে যুক্ত হওয়া, প্রতিভাসের সাথে যুক্ত হওয়া। এবং প্রথম শো আমার এখনো মনে আছে ঢাকা মহিলা সমিতিতে, আমার নাটকের প্রথম মঞ্চায়ন। আমি আপনার কোর্ট মার্শালটা দেখার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, অসাধারণ অভিনয় দেখেছিলাম। তখন থেকেই আপনার সাথে আমার জানি আপনার সাথে সখ্যতাটা তৈরি হচ্ছে আমার। বুঝেছি। হ্যাঁ, কোর্ট মার্শাল করেছিলাম, হেলাল ভাইয়ের নির্দেশনায় আমরা করেছিলাম, সেটার অনেকগুলো মঞ্চায়ন হয়েছিল। কোর্ট মার্শালের আগে কামাল উদ্দিন নীলু স্যারের নির্দেশনায় লাল লণ্ঠন আমরা করেছিলাম। প্রতিভাস এবং নান্দিমুখ দুটো সংগঠনের, দুটো দলের যৌথ আয়োজনে একটা রেপার্টরি ফর্মে আমরা সেই কাজটি করেছিলাম। এই কাজটা করতে এসে, মানে থিয়েটারের কাজটা করতে এসে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আপনার কাছে কি মনে হয়েছিল? চ্যালেঞ্জিং সেরকম আমার কাছে কিছু মনে হয়নি। একটা চ্যালেঞ্জ তো অনুভব করেছি, সেটা হচ্ছে আবৃত্তির ক্ষেত্রে মঞ্চে শুধু কবিতা পড়া, কথা বলা, যদি এভাবে বলি, কিন্তু নাটকের ক্ষেত্রে কিন্তু শুধু কথা বলা নয়, শুধু সংলাপ নয়, সেখানে কিন্তু একটা মুভমেন্ট আছে। সেই মুভমেন্টের জায়গায় একটা সমস্যা মনে হচ্ছিল, যে আমি এইভাবে কথা বলি যে দেখা যায় যে আমাদের দুটো হাত আছে, সে দুটো হাত আমাদের দৈনন্দিন জীবনে কোনো সমস্যা করে না, কিন্তু মঞ্চে গেলে আমরা অনুভব করি এই দুটো হাতই একটা সময় বোঝা মনে হয়। যে হাত দুটো কি পকেটে রাখবো, হাত দুটো কি হাতের সাথে হাত মিলিয়ে রাখবো, হাত দুটো কি পিছনে রাখবো, এইরকম অভিজ্ঞতা প্রথম সম্মুখীন হই। তখন ধীরে ধীরে সেটা একটা স্বাভাবিক জায়গায় পৌঁছে। এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছি, সম্ভবত হেমন্ত মুখোপাধ্যায়কে এই প্রশ্নটা করা হয়েছিল অভিনয়ের ব্যাপারে। তখন তিনি বলেছিলেন এটা, যে এই দুটো হাত কোথায় রাখবো এটা যদি জানতে পারি হয়তো আমি উত্তম কুমারকে ছাড়িয়ে যেতাম। আসলে যে বডির যে ব্যাপারগুলো, যে কোথায় রাখবো, কোথায় কি করবো। না, তবে আবার আরেকটা বিষয় আমি অনুভব করেছি, অনেক সময় হয়তো যে মঞ্চে থাকা হয় যে আমার কোনো সংলাপ নেই, আমার সহ যে শিল্পী আছে তার হয়তো সংলাপ আছে, এটাও কিন্তু চ্যালেঞ্জিং। জি, নিশ্চুপ মঞ্চে বসে থাকাটাও কিন্তু কম চ্যালেঞ্জের নয়, কিন্তু আপনার এক্সপ্রেশন সেটা ঠিক মতো যাচ্ছে কিনা, আপনি কোঅপারেট করছেন কিনা আপনার সহশিল্পীকে, সেটাও গুরুত্বপূর্ণ। আপনারা যখন থিয়েটারটা শুরু করেছেন তখন ওই সময়কার অনেকগুলো দল তৈরি হয়েছিল, আবার ওই দল থেকে আবার ছোট ছোট দলে বিভক্ত হয়েছিল। এটাকে আপনি কিভাবে দেখেন? এটার সমালোচনা অনেকেই করে, কিন্তু আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। আচ্ছা, বিভক্তি হয়েছে, সেটা কেন হয়েছে সেটা অন্য বিতর্ক, কিন্তু পজিটিভলি আমি এভাবেই দেখতে চাই, যতই বিভক্ত হোক তারা তো নাটকটাই করছে। একদম।
অন্য কিছু তো করছে না, এই জায়গায় বিভক্ত হয়ে সে নাটক ছেড়ে দিয়ে অন্য কিছু করছে, তাহলে আমি বলতাম যে এটা খারাপ হয়েছে। এটা কি মনে করেন কি এটা কি মত পার্থক্যের ব্যাপারে কি চিন্তা মত- চেতনার জায়গা থেকে? আদর্শের জায়গায় হলে সমস্যা ছিল না, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে আদর্শ নয়, খুব ব্যক্তিক দ্বন্দ্বের কারণেই আসলে এই ভাঙনগুলো হয়েছে অধিকাংশ ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন পুরো জায়গাটা দেখছি যে আপনি প্রমার সঙ্গে খুব বেশি ইনভলভমেন্ট। একদম বাংলাদেশ তথা ঢাকা বলেন এবং ঢাকার বাইরে সারা পৃথিবী জুড়ে প্রমা সংগঠনের একটা সুনাম অর্জিত হয়েছে এবং হচ্ছে। এই যে প্রমাটাকে যখন সংগঠনটাকে যখন তৈরি করেছেন, এই সংগঠনটা তৈরি করতে আপনার কার অনুপ্রেরণা আবার আপনি আবৃত্তিতে হঠাৎ করে আসলেন? আমি আসলে এইভাবে বলি, এত পরিকল্পনা করে আসলে আমি জানি না কতটা শিল্প চর্চা শুরু করা হয়। আমার ক্ষেত্রে বা আমার পাশাপাশি আমার কাছাকাছি অনেককে দেখেছি এত পরিকল্পনা করে আসলে শুরুটা হয় না অধিকাংশ ক্ষেত্রে। আমার ক্ষেত্রে যদি বলি, একটা হঠাৎ করে নিছক একটা ভালো লাগা, একটা কিছু করব, একটা সাংস্কৃতিক সংগঠন করব, কাছাকাছি যারা আছে সে মানুষগুলোকে নিয়ে একটা সংগঠন করে আবৃত্তি গান সবকিছু মিলিয়ে একটা সাংস্কৃতিক সংগঠন আমরা কাজটা শুরু করেছি। জি, আমি এভাবেই বলি, শিল্পের পথ চলাটা দীর্ঘায়িত হয় এভাবে যে একটা ভালো লাগা থেকে কাজটা শুরু হয়, সেখান থেকে একটা ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসাটা কোথায় গিয়ে একটা দায়বদ্ধতার জায়গায় গিয়ে থাকে। এই যে এটার একটা মেলবন্ধন, এই মেলবন্ধনটাই কিন্তু একটা দীর্ঘ পথ চলায় অনুপ্রেরণা হিসেবে। এই যে মেলবন্ধনের যে কথাটা বললেন, এটা অনেকটা ডিঙ্গি নৌকার মতো। একদম হ্যাঁ, এই যে ডিঙ্গি নৌকার মতো চলতে চলতে আপনার এই কখনো কি কোনো কিছু ফেস করতে হয়েছে? কিরকম বলেন তো? মানে আপনার সংগঠন, মনে করেন আমরা অনেক সময় আমরা নাটক করতে, আমরা হয়তো পথনাটক করতে যাচ্ছি, সেখানে অথবা সেখানে পথনাটক করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হলাম। আপনি কি আবৃত্তির কোনো প্রোগ্রাম করতে গিয়ে এরকম কোনো বাধার সম্মুখীন হয়েছেন? এটা তো হয়েছি অনেকবার, কারণ পথ চলার যেহেতু প্রায় 36 বছর আমরা পার করছি, প্রতিটা সংগঠন যারা 30, 35, 40, 50 বছর পার করছে, কোনো সংগঠনই খুব স্মুথ কাজ করেছে সেটা বলতে পারবে না। অনেক জায়গায় আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, যে প্রতিবাদী কবিতার অনুষ্ঠান, সেখানে বাধার মুখে পড়তে হয়েছে, হ্যাঁ, সমমনা জায়গায় পৌঁছতে পারিনি, সেখানে একটা বাধার মুখে পড়তে হয়েছে। এগুলো করে করেই তো আমরা আসলে আজকের এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। থিয়েটারের চ্যালেঞ্জিংটা আপনি বললেন, প্রমার শুরু থেকে চ্যালেঞ্জিং গুলো আপনি কি কি ফেস করেছেন? প্রমার শুরু থেকে চ্যালেঞ্জিং বলতে গেলে একটা সংকট তো আছে যে সবাই ঠিক সমানভাবে কমিটেড হয়ে কাজটাতে যুক্ত হয় না। আচ্ছা, ভালোবাসার জায়গাটাতেও সবাই সমানভাবে সেটা দেয় না। প্রতিটা সংগঠনেই দেখবেন সদস্য থাকে অনেক, কিন্তু কাজটা করে মূলত কিছু মানুষ। জি, সেই কিছু মানুষের মেধা, শ্রমে, ঘামে, সময়ে একটা সংগঠন একটু একটু করে পথ চলা শুরু করে। জি। দিন যায়, মাস যায়, বছর গড়ায়, যুগ যায়, এভাবেই সংগঠন এগিয়ে যায়। জি। একজন সভাপতি হিসেবে আপনার নেতৃত্বের দর্শন কি? একটু দ্বিধায় ফেলে দিলাম। আসলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি অনেক দিন, সেটা মুখ্য বিষয় নয়। আমি সবসময় আসলে চেয়েছিলাম যে সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে। কে সভাপতি, কে কোন পোস্ট হোল্ড করে, এটা আসলে মুখ্য হয়ে উঠবে না কখনো। এভাবেই কাজটা করতে চেয়েছি, এখন পর্যন্ত সেভাবেই কাজটা করে যেতে চাই। চমৎকার। সংগঠনের ক্ষেত্রে দলগতভাবে আপনি দলের কাজকে কতটুকু গুরুত্ব দেন আপনি? আমি দলের কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ব্যক্তির কাজের চেয়ে আমার কাছে মনে হয় যে দলের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা প্রশ্ন যদি আপনাকে আমি করি, থিয়েটারেও যেরকম দল ভাঙনের যে ব্যাপারটা আছে, আর আবৃত্তি সংগঠনগুলোর মধ্যেও কিন্তু সেই বিভাজনটা কিন্তু আছে। অবশ্যই, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটাকে আপনি কিভাবে দেখেন? একই উত্তর, তারা তো আবৃত্তিটাই করছে, ভাঙছে ঠিকই, কি কারণে ভাঙছে, কেন ভাঙছে, সেই বিতর্ক তো অন্য বিষয়, সে বিতর্কে না যাই। জি, কিন্তু ভাঙনের পরে তারা যে কাজটি করছে সেটা আবৃত্তি করছে, কবিতাকেই ধারণ করছে, সেটাকে আমি খুব নেগেটিভ দেখতে চাই না। আচ্ছা, বর্তমান প্রজন্মের কাছে আবৃত্তিটাকে আরো জনপ্রিয়তা করতে কি প্রয়োজন বলে আপনি মনে করেন? এখানে একটু আপনার সাথে আমার একটা পার্থক্যের জায়গা আছে। আমরা তো এইভাবেই সব জায়গায় বলি, সব শিল্পের ক্ষেত্রেই বলি, এটা এই আবৃত্তি মাধ্যম, এই নাট্য মাধ্যম, এই নাচের মাধ্যম, গানের মাধ্যমকে জনপ্রিয় করার ক্ষেত্রে কি করা যেতে পারে বা কি করা উচিত।
আসলে জনপ্রিয়তাটা কি আসলে শেষ কথা? আমার কাছে আজকে এসে কেন জানি সেটা একটা দীর্ঘ জার্নির পর আজকে এসে মনে হয় জনপ্রিয়তাটা আসলে মুখ্য নয়। না, প্রমা তো অনেক বেশি জনপ্রিয়। জনপ্রিয় হলো কি হলো না সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে মনে হয় যে প্রমা তার আদর্শের জায়গায় কতটা ঠিক আছে, তার চর্চার জায়গায় কতটা ঠিক আছে, সে চর্চা কতটা ঠিক আছে। আমি এই কারণে বলছি, দেখেন আজকে যেই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, নাটকের কথাটা ভিন্ন, নাটকেরটা একেবারেই পারফরমেন্স করাটাই মুখ্য। সেখানে পারফরমেন্স না করলে সেখানে আর কোনো কিছু করার সুযোগ নেই। কিন্তু অন্য সকল শিল্প মাধ্যমে আপনি দেখেন অনুষ্ঠানে না দাঁড়িয়েও কিন্তু সাধনার জায়গাটাকে ধরে রাখা সম্ভব। আজকে আমরা অনেক বেশি অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে গেছি বলে সংস্কৃতির মূল জায়গাটা, সংস্কৃতির পরিবেশটা ঘর থেকে হারিয়ে গেছে, বাড়ি থেকে হারিয়ে গেছে, একদম পাড়া থেকে হারিয়ে গেছে। আজকে সংস্কৃতি চর্চাটা কিছু নির্দিষ্ট মিলনায়তনে বন্দী হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমরা যদি সমাজে সংস্কৃতি চর্চাটাকে ফিরিয়ে আনতে পারি, বাড়িতে ফিরিয়ে আনতে পারি, পাড়ায় পাড়ায় ফিরিয়ে আনতে পারি, সেটা সমাজে প্রভাব ফেলতে পারে অনেক বেশি। আমার কাছে সেরকম মনে হয়। আপনার সাফল্যের পিছনে রহস্যটা কি? কোনো গোপন রহস্য নেই, সব রহস্যই উন্মোচিত। আমার কাছে মনে হয়েছে কেউ যদি সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে, নিবিড় চর্চায়, সাধনায় নিমগ্ন থাকে, তাকে কেউ ঠেকাতে পারবে না। অনেক পেছনে অনেক কিছু হবে এই পথ চলায়, আপনারা জানেন সবাই। হ্যাঁ, অনেক কিছু হয়, যেই এগোতে চায় তার এগোনোটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্নভাবে। কিন্তু তার যে সততা, তার যদি সেই নিষ্ঠা, সেই সাধনা থাকে, তাহলে সে পথ চলবেই, সেটা ঠেকিয়ে রাখা যায় না। প্রমার ভবিষ্যৎ লক্ষ্যটা কি? লক্ষ্য অবশ্যই সব সময়ের মতো বলবো, আমরা কাজের মধ্য দিয়ে একটা মানবিক প্রজন্ম চাই, একটা মানবিক সমাজ চাই, একটা মানবিক রাষ্ট্র চাই, একটা মানবিক বিশ্ব চাই। চমৎকার। ডিজিটাল প্ল্যাটফর্মে আবৃত্তি ছড়িয়ে দিতে আপনার কি কোনো উদ্যোগ আছে? সেরকম উদ্যোগ এখনো পর্যন্ত নেই, তবে অতিমারির সময় আমরা বেশ কিছু কাজ করেছিলাম, যেহেতু তখন সুযোগ ছিল না মঞ্চে দাঁড়ানো, তখন অনলাইন বেসড আমরা নিয়মিত বেশ কিছু আমাদের যে নিয়মিত অনুষ্ঠানগুলো ছিল সেগুলো আমরা অনলাইনেই কিন্তু চালু রেখেছিলাম। এখনো কি এটা রাখার কোনো পরিকল্পনা আছে কি? এখনো মনে হচ্ছে যে সেটাকে ধরে রাখতে হবে, এই কারণে অনলাইনে মানুষ যেভাবে ঝুঁকছে, হ্যাঁ, মঞ্চ অবশ্যই সবসময় আমাদের কাছে প্রাধান্য পাবে, কিন্তু পাশাপাশি সেটাকে একদম গুরুত্বহীনভাবে ভাবলে মনে হয় আমরা ভুল করব। আবৃত্তি আপনাকে ব্যক্তিগতভাবে কতটুকু প্রভাব ফেলেছে? আবৃত্তি আমাকে ব্যক্তিগতভাবে অবশ্যই প্রভাবিত করে, হ্যাঁ, কারণ আবৃত্তির মধ্য দিয়ে আমি প্রেরণা পাই, আমি শক্তি পাই, আমি আমার আনন্দ, বেদনা, সমস্ত কিছুতে, দ্রোহে, সব জায়গায় কোথায় গিয়ে সেখানেই একটা আশ্রয় খুঁজে পাই। কেউ যদি আবৃত্তিতে আসতে চায়, সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কি? শুধু আবৃত্তিতে না, যে কেউ যে কোনো শিল্প মাধ্যমের সাথে যুক্ত হতে চাইলে আমার কাছে মনে হয় প্রথম যে বিষয়টি তার যাচাই করা দরকার, সেটি হচ্ছে তার ওই কাজটির প্রতি ভালোবাসা আছে কিনা। কারণ যে কোনো শিল্প মাধ্যমের জার্নিটা কিন্তু শর্ট জার্নি না, এটা একটা দীর্ঘ যাত্রা, জীবনব্যাপী এই পথ চলা। এই পথ চলায় যদি ভালোবাসা না থাকে, একটা অল্প সময়ে বা কিছু সময় পর গিয়ে ক্লান্তি তৈরি হয়, একদম হতাশা তৈরি হয়। কিন্তু আপনি দেখবেন যদি কোথাও কোনো কাজে, কোনো কিছুতে আপনার ভালোবাসা থাকে, তাহলে কিন্তু আপনি একটা দীর্ঘ পথ ক্লান্তিহীন পাড়ি দিতে পারবেন। তাই আমার বলার থাকবে, ভালোবাসাটা থাকতে হবে। এবং শিল্পের কোনো শর্টকাট কোনো পথ নেই। আমরা আজকে এসে খুব শর্টকাট পথ খুঁজি, আজকে এসে সাধনার চেয়ে মঞ্চে কিভাবে আগে উঠবো সেরকম একটা চিন্তা আমাদের অবচেতন মনে থাকে। অভিভাবকদের চিন্তা থাকে তার ছেলে বা মেয়েটি একটা কর্মশালা করে কত তাড়াতাড়ি একটা অনুষ্ঠান করতে পারবে, কত তাড়াতাড়ি টেলিভিশনে তার সন্তানের পারফরমেন্স হবে, সেগুলো নিয়ে উদ্গ্রীব থাকে। কিন্তু আমার কাছে মনে হয় একটু দেরিতে হোক সেটা, কিন্তু সাধনার পথটা একটু দীর্ঘ হোক। হ্যাঁ, এই সাধনার পথে যদি আমরা নিমগ্ন থাকতে পারি, তাহলেই সত্যিকার ভাবে শিল্পী হয়ে ওঠা সম্ভব। শিল্পী হয়ে ওঠার যে কথাটা আমি বলছি এই কারণে আপনাকে বুঝতে হবে এন্টারটেইনার এবং আর্টিস্ট, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এখন আপনাকে ভাবতে হবে, বা যিনি এই কাজটির সাথে যুক্ত হচ্ছেন তাকে ভাবতে হবে
তিনি আসলে কি হতে চান। তিনি কি এন্টারটেইনার হতে চান না আর্টিস্ট হতে চান? যদি সত্যিকারের একজন শিল্পী হতে চান তাহলে তাকে সেই ভালোবাসার পরবর্তী সাধনার মধ্যে থেকে একটা দায়বদ্ধতা নিয়ে তাকে এগিয়ে যেতে হবে। যদি সাধনা, দায়বদ্ধতা এবং ভালোবাসা এর মেলবন্ধন হয় তাহলে সেই মানুষটি শিল্পী হয়ে উঠবে। তবে শিল্পী হওয়ার ক্ষেত্রে দায়বদ্ধতা শুধুমাত্র শিল্পের প্রতি নয়, সেই দায়বদ্ধতা অবশ্যই মানুষের প্রতিও থাকতে হবে, সেই দায়বদ্ধতা সময়ের প্রতিও থাকতে হবে, সেই দায়বদ্ধতা সমাজের প্রতিও থাকতে হবে, সেই দায়বদ্ধতা আমার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের প্রতিও থাকতে হবে। আমি সেভাবেই মনে করি। একদম একদম। মঞ্চে কাজ করতে গেলে একটা পারফর্মারের শুদ্ধ উচ্চারণের কতটুকু গুরুত্ব আছে বলে আপনি মনে করেন? একেবারে প্রাথমিক জায়গাতেই আমি মনে করি যে মূল ভিত্তিটাই হচ্ছে উচ্চারণ। আপনি খুব সাধারণভাবে যদি আপনার সাথে আমি বলি, আমি আমার কর্মশালার শুরুতেও সবাইকে বলি যে এই কর্মশালায় প্রথম বেশ কয়েকটি ক্লাস থাকবে শুধুমাত্র উচ্চারণে। কেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে বলি যে আমি ধরে নিলাম আপনি গান করতে চান, কবিতা পড়তে চান না। আপনি গান করতে গেলে লোকসঙ্গীত বাদ দিলে আধুনিক গান বলেন, নজরুল সঙ্গীত বলেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, যাই করেন না কেন, আপনার উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে আপনাকে দিয়ে সে কাজটি হবে না। আপনি যদি নাটক করতে যান, আঞ্চলিক ফর্মের নাটক ছাড়া অন্য কোনো নাটক করতে গেলে আপনি সেই কাজটি করতে পারবেন না। আপনি যদি সংবাদ পাঠ করতে যান সেটি পারবেন না, আপনি উপস্থাপনা করতে যান সেটি পারবেন না, কবিতা পড়তে তো আপনি পারবেনই না। তাহলে বেসিকটা অর্থাৎ ভিত্তিটা হচ্ছে কিন্তু উচ্চারণ। উচ্চারণটা ঠিক করতে পারলে কিন্তু আপনি যে কোনো কাজের সাথে বাচিক যে কোনো বিষয়ে আপনি যুক্ত হতে পারেন। এটা মানে আপনার কোনো পরামর্শ আছে কিনা যে আমরা তরুণ প্রজন্ম যারা আছে অথবা যারা থিয়েটারে? পরামর্শের কথা যদি বলেন, একটা কথা আমি আপনাকে বলতে পারি। অনেক আগে আমাদের এই চট্টগ্রামেই ছিলেন কলিম শরাফি। জি জি, গানের ওস্তাদ কলিম শরাফি। তিনি একটা কথা বলতেন, তিনি বলতেন ভালো গানের জন্য ভালো কান চাই। অর্থাৎ আপনার উচ্চারণ শেখানো হয়, আমরাও শেখাই, অনেক উচ্চারণ সূত্র তাকে দিয়ে দেওয়া হয়, উচ্চারণ সূত্রগুলো মুখস্থ করতে বলা হয়। কিন্তু আমি বেসিক্যালি বিশ্বাস করি যে উচ্চারণ সূত্র মুখস্থ করে তো হয় একটা মানুষকে চেঞ্জ করা যায় হয়তো, কিন্তু যদি আপনার কানটা তৈরি না হয়, আপনার জিভটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো উচ্চারণে কথা বলতে পারবেন না। তাহলে আপনাকে ভালো কবিতা শুনতে হবে, ভালো নাটক দেখতে হবে, ভালো গান শুনতে হবে, ভালো উপন্যাস পড়তে হবে। উপন্যাস কেন বললাম? আপনার মনোজগতের যে বোধের জায়গাটি সেটি যদি তৈরি হতে হয় তাহলে সাহিত্য পাঠের কোনো বিকল্প নেই। এই যে আপনি যে বলছেন, আমি খুব মানে মুগ্ধ হয়ে শুনছি। এই যে শ্রুতি মধুর কথা যে বলছেন, এটা তো একটা চর্চা তো মধ্যে দিয়ে এসছে অথবা চর্চা চলছে এখনো। অবশ্যই। এই চর্চাটা কিভাবে আপনি করেন? এই চর্চাটা আমি কিভাবে করি, ওই যে যেটা বললাম, কানটাকে তৈরি করা, জিভটাকে তৈরি করা। হ্যাঁ, আপনি যদি প্রতিনিয়ত এই প্রমিত উচ্চারণে কথা বলাটার মধ্যেই থাকেন, আপনি যদি প্রতিনিয়ত ভালো কিছু শুনতে থাকেন, ভালো গান শোনেন, ভালো কবিতা শোনেন, ভালো নাটক শোনেন, হ্যাঁ জি, তাহলে কিন্তু আপনার কানটা তৈরি হবে। একটা ভুল যদি আপনার মুখ থেকে বেরিয়েও যায়, কান কিন্তু বলে দিবে, জিভ কিন্তু বলে দিবে কিছু একটা ভুল হলো মনে হয়। এই জড়তাটা কাটানোর উপায়টা কি? কোন জড়তাটা? এই যে মুখের যে জড়তাটা, মনে করেন উচ্চারণের যে জড়তাটা। মুখের জড়তা কাটানোর জন্য তো কিছু এক্সারসাইজ আছে, কিছু ব্যায়াম আছে, সেটা সে করতেই পারে। হ্যাঁ, একটা হচ্ছে শারীরিকভাবে কিছু জড়তা থাকে, ঠোঁটের, জিভের, চোয়ালের। এর বাইরে আরেকটা হচ্ছে মুখটা খুলতে চায় না একজন পারফর্মার, সে বা যে কাজটি করছে, নতুন যে এসেছে, যুক্ত হয়েছে, সে মুখটা খুলে কথাটা বলতে চায় না। একটা বর্ণের উচ্চারণে যতটুকু স্পেস দেওয়া দরকার মুখের, সেটি সে দিতে চায় না। সেখানে গিয়ে একটা জড়তা তৈরি হয়। জি, জড়তা দূরীকরণের অনেকগুলো এক্সারসাইজ আছে, কৌশল আছে, সে কাজগুলো সে করে ধীরে 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 সে কাজগুলো করার মধ্য দিয়ে জড়তা মুক্ত হতে পারবে। কিন্তু আমরা যতটুকু জানি, মানে আমরা থিয়েটারে যখন আসছি, অনেকে বলতো যে আপনি বেশি বেশি করে কবিতা পাঠ করেন, বেশি বেশি করে পত্রিকা পড়েন,
উপন্যাস পড়েন, সেই পড়াটা পড়লেই কি আদৌ কি সেই উচ্চারণের জায়গাটা আর জড়তার জায়গাটা কি আদৌ কি কাটে বলে আপনি মনে করেন? চর্চার তো আসলে কোনো বিকল্প নেই। আমি যে বলি সব সময়, আমি যে কোনো জায়গায় ক্লাস নিতে গেলে এভাবে কথাটা বলি যে সমস্যাগুলো আগে আমাকে চিহ্নিত করতে হবে, তার কারণগুলো আমাকে জানতে হবে, তারপর সমাধানে যেতে হবে। এরপর সমস্যাগুলো বলি, কারণটা বলি, সমাধানে একটা কথাই বলি, যদি সমাধান যেতে হয় আপনাকে চর্চা করতে হবে, যদি সমাধানে যেতে হয় আপনাকে চর্চা করতে হবে, যদি সমাধানে যেতে হয় আপনাকে সাধনার মধ্যে থাকতে হবে। প্রমা আবৃত্তি সংগঠন যখন কোনো একটা স্ক্রিপ্টের কাজ করে, মানে কোনো একটা কবিতার যখন কাজ করে, তখন সে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়? সবচেয়ে বেশি প্রাধান্য দেয় দেশকে, সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সে তার ঐতিহ্যকে, সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার মুক্তিযুদ্ধকে, সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তার লোক আঙ্গিকে, যে ছড়ানো ছিটানো যে রিসোর্স গুলো আছে, সংস্কৃতি গুলো আছে, সেগুলোকে প্রাধান্য দিয়েই আমরা কাজটা করবার চেষ্টা করি। নতুনদের জন্য আপনার কিছু বলার আছে কি? নতুনদের জন্য যদি কথা বলতে চাই, এভাবে বলতে চাই যে আগে নিজের কাছে নিজের স্বচ্ছতা দরকার, যে আমি কি করছি, কেন করছি, কোথায় যাবার জন্য করছি। খুব অস্পষ্টতা নিয়ে কাজটা শুরু করলে আসলে পৌঁছানো যায় না, টিকে থাকা যায় না। কিন্তু আমি যদি পরিষ্কার হই যে আমি আসলে কি কাজের সাথে যুক্ত হচ্ছি, কেন হচ্ছি, এই কাজটা করে আমি আসলে কি করতে চাইছি, এই জায়গাটা আমার আসলে পরিষ্কার হতে হবে। এবং ওই যেটা বলেছি, ভালোবাসাটা নিয়ে কাজটা করব। রাশেদ ভাই, তরুণ প্রজন্মরা কিন্তু সংগঠনগুলোতে আসছে ঠিকই, কিন্তু সে খুব বেশি স্থায়ী হচ্ছে না, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমিও অনুভব করেছি। আমার যে ব্যাখ্যা, আমি যদি এভাবে বলি, সময়টা তো পাল্টেছে, যুগটা পাল্টেছে। আমরা যে সময়ে কাজ করেছি, হরতালের মধ্যে কারফিউ শেষ হওয়া মাত্রই কাজ করতে গেছি, সারাদিন ব্যাপী রিহার্সেল করেছি, হ্যাঁ, এরকম সময় আমরা কাটিয়েছি। কিন্তু আজকে একটা রিহার্সেল, সেটা 2 ঘন্টার যদি একটা রিহার্সেল হয়, সেখানে সবাইকে যুক্ত করাটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রত্যেকেরই কোনো না কোনো ব্যস্ততা। ওই যে বললাম, এখন প্রত্যেকেই মনোজগতে খুব অস্থিরতার মধ্যে আছে, তার অনেক রকমের কাজ, তার যে মোবাইলটা হাতে, সেখানেও সে ব্যস্ত থাকে অনেক সময়। হ্যাঁ, এর বাইরে সে আবার টিউশনই করে, এর বাইরে তার আরো অনেক ধরনের কাজের সাথে সে যুক্ত থাকে, যুক্ত রাখে নিজেকে। এই যে আগে কিন্তু আমাদের এত রকমের কাজের সাথে যুক্ততা ছিল না, কিন্তু এখনকার যারা, সবার কথা বলবো না, বেশিরভাগেরই দেখা যায় অনেক রকম কাজের সাথে নিজেকে তারা যুক্ত রাখে। সেক্ষেত্রে তো রাশেদ হাসান কিন্তু অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের রাশেদ হাসান। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এই ধরনের রাশেদ হাসান মানে আমরা কি আর পাবো না? না, সেটা একদমই বলতে চাই না। হতাশ হওয়ার কিছু নেই। আমি সবসময় মনে করি আমাদের দেখাটাও হয়তো ভুল থাকতে পারে, কারণ আমরা তো দেখি আমাদের ওই উপরের আগের প্রজন্মের চোখ দিয়ে। কিন্তু প্রত্যেক প্রজন্মেই কিন্তু মেধাবী অনেক ছেলে মেয়ে আছে, সেটা হয়তো আমরা দেখতে ভুল করছি। তারা তাদের মতো হয়তো অনেস্টি নিয়ে কাজটা করছে, কিন্তু আমরা যেভাবে ভাবছি সেই ভাবনায় হয়তো তাকে মেলাতে পারছি না। তারা তাদের মতো করে বেড়ে উঠবে, তাদের মতো করে অনেক ভালো পারফর্মার আমরা পাবো, অনেক ভালো ডিরেক্টর আমরা পাবো, অনেক ভালো সংস্কৃতির মানুষ আমরা পাবো। আমি সেই বিশ্বাস রাখতে চাই, হতাশ হতে চাই না। আরেকটা বিষয় আমাকে খুব বিস্মিত করে, মানে কোনো প্রোডাকশন যখন আমরা দেখি, সেটা নাটক হোক কিংবা আবৃত্তি হোক, সংলাপটা কি হচ্ছে, কবিতাটা কি নিয়ে হচ্ছে, সেটা ভাবনা করার আগেই দেখা যাচ্ছে যে তিনি তার তালি দিচ্ছেন, বুঝে তালি দিচ্ছেন না না বুঝে তালি দিচ্ছেন। এই তালি দেওয়ার ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এটা যদি দর্শকের জায়গা থেকে বলেন, তাহলে আমি বলবো সে হয়তো ওই থিয়েটার দেখার অভ্যস্ততার জায়গায় নেই, সেই অনুষ্ঠান দেখার অভ্যস্ততায় নেই। সে এমন অনুষ্ঠান দেখার অভ্যস্ততায় আছে যেখানে কিছু পরপরই তালি পড়ে। আবার বিপরীত জায়গা থেকে আমি যদি পারফর্মারের জায়গা থেকে বলি, কিছু কিছু জায়গায় পারফর্মারেরও দায় আছে। যদি আমি এভাবে বলি যে ওই সংলাপটি যা ডিমান্ড করছে সেই জায়গায় না দিয়ে আমি হয়তো চাইছি এই সংলাপ দেওয়ার মধ্য দিয়ে একটা হাততালি আমি চাই, হয়তো আমি সংলাপ কি চাইছে সেটা না ভেবে দর্শক কি করলে হাততালিটা দিবে সেই জায়গায় গিয়ে আমি ডেলিভারটা করছি।
মানে ওটা যৌক্তিক দিচ্ছেন আপনি লজিক্যাল হচ্ছে না, ইলজিক্যালি করছি হাততালি পাওয়ার জন্য। তো সেটা কি আদৌ কি হওয়া উচিত বলে মনে হয়? অবশ্যই না। আমি তো এভাবেই বলি যে একটু আসলে ভাববার সময় এসেছে। কোথাও আমরা কবিতার, আমি যদি কবিতার জায়গা থেকে বলি, কোথাও আমরা কি কবিতার সর্বনাশ করছি না তো এই কাজটা করতে গিয়ে? আমি এ প্রসঙ্গে যদি এভাবে বলি, শঙ্খ ঘোষ তার আবৃত্তি কথা ও সুর এই প্রবন্ধে এক জায়গায় বলছেন, অধিকাংশ ক্ষেত্রে শ্রোতার কাছে ঠিক কবিতাটা পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে একটা নাটকে আবেগ, যেটা আসলে আবৃত্তির ক্ষেত্রে একটা মস্ত বাধা। আবার ওই প্রবন্ধেই তিনি একেবারে শেষে গিয়ে এ কথাটা বলছেন, কবিতা পড়ার জন্য চাই একটা প্রচ্ছন্ন সুর এবং নাটক, কিন্তু সতর্ক থাকতে হবে সেই সুর বা নাটক কোথাও গিয়ে যাতে আলগা করে মাথা না তুলে। চমৎকার। কিন্তু এটা আমরা আসলে কতটা করতে পারছি? জি, আমরা সুযোগ থাকুক বা না থাকুক, আমরা একটা গিমিক তৈরি করার চেষ্টা করছি। সুযোগ থাকুক বা না থাকুক, ওই কবিতা সেটা ডিমান্ড করুক বা না করুক, আমরা হাততালি পাওয়ার জন্য একটা অতি নাটকে কিছু করছি, যেটাতে আমি আসলে হাততালি পাচ্ছি ঠিকই, কিন্তু কবিতার সর্বনাশ করে দিচ্ছি। মানে এটা পারফর্মারকে মানে বিচলিত করে। হ্যাঁ, পারফর্মার মানে ওই লোভটা সংবরণ করতে পারে না। একদম। কিন্তু একজন সত্যিকারের পারফর্মারের সেই লোভটা সংবরণ করা উচিত। মানে আমরা এখানেই ছিলাম রাশেদ ভাই, মানে আমরা কি হয়, আমরা একটা নাটক যখন এন্ডিং অথবা কবিতা যখন শেষ হয়, সেখানে আমি সেটাতে আপ্লুত হয়ে তালিটা দিচ্ছি। মাঝখানে যদি কখনো যদি তালি দিই, সেটা তেমন একটা সংলাপ হয়, তেমন একটা কবিতার লাইন হয়, যেটা আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে বলে আমার আবেগ তাড়িত হয়ে আমি তালিটা দিয়েছি। একদম একদম। এখন যেটা হচ্ছে, আমি বুঝে দিচ্ছি না বুঝে দিচ্ছি, একটা ভালোবাসার সংলাপ বলছে, সেখানে তালি দেওয়ার তো কিছু নেই। একদমই না, তাই না? একদমই না। একটা লোক বাজার করতে গিয়ে 5 টাকা রাস্তায় ফেলে দিয়েছে, সেটা সে এক লাইনে বলছে, সেখানে তালি দেওয়ার তো কিছু নেই। একদমই না। সেটাই আমরা সেটাই আমি বলছি, দর্শকের জায়গা থেকে একটা কথা বললাম, আবার পারফর্মারের জায়গা থেকে একটা কথা বললাম। সেটা আমার কাছে মনে হচ্ছে যে কি, মানে আমরা আশা করব যে যারা আমাদের শ্রোতা, যারা আমাদের দর্শক, তারা আমাদের চেয়ে, অবশ্যই আমাদের চেয়ে তারা বিজ্ঞ, তো তারা এই বিষয়টা দেখবেন। অবশ্যই অবশ্যই। রাশেদ ভাই, আমি যদি বলি আপনি 50 বছর, আগামী 50 বছর আপনি আবৃত্তিকে কোন জায়গায় দেখতে চান? আমি কিন্তু একটা কথা এভাবেই বলি যে আবৃত্তি আসলে একটু কম আলো পড়ে এরকম একটা শিল্প। ক্লাসিক্যাল শিল্পগুলোতে কখনোই উপচে পড়া ভিড় হয় না। যদি উপচে পড়া ভিড় হয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো একটা অসুস্থতা আছে। আচ্ছা, ক্লাসিক্যাল শিল্পে পৃথিবীব্যাপী যেটা হয়, কিছু বোধ সম্পন্ন মানুষের একটা ভিড় হয়, কিন্তু উপচে পড়া ভিড় হয় না। আমি চাইব যারা পড়াশোনা করে, যারা শিল্পিত মানুষ, সেই মানুষগুলো আবৃত্তি শিল্পটাকে একটা অন্য জায়গায় মর্যাদা দিবেন। সেই জায়গায় আবৃত্তিটা পৌঁছাবে যে যারা শিল্প চর্চার সাথে যুক্ত, যারা শিল্পটাকে বোঝে, সেই সমজদার মানুষরা আবৃত্তি শিল্প নিয়ে অনেক বেশি আশাবাদী হবে। রাশেদ ভাই, আপনার আবৃত্তি আমার অসম্ভব ভালো লাগে, তো আজকে তো আপনাকে সেই জায়গা থেকে আমি হাতছাড়া করতে চাই না। আচ্ছা আচ্ছা, আমাদেরকে যদি একটু আবৃত্তি করে একটু যদি শোনান। নিশ্চয়ই, আপনাকে এবং অবশ্যই শ্রোতা দর্শক যারা আছে তাদের জন্য একটা কবিতা থাকবে। আমার প্রিয় কবি, বাংলা কাব্যের একজন শক্তিমান কবি শাহিদ আনোয়ার, এই চট্টগ্রামেই বসবাস করতেন। তার একটি লেখা কবিতা ধাত্রী, এই কবিতাটি আমি পড়ছি। জি। কোঁকড়ে আছি মনোটোনাস গর্ভে, ধাত্রী আমায় মুক্ত কখন করবে। শুনেছিলাম সূর্য দারুণ সুন্দর, শুনেছিলাম রাত্রি দারুণ সুন্দর, শুনেছিলাম তোমারও মুখ সুন্দর, শুনেছিলাম বিশ্ব দারুণ সুন্দর। বন্ধ চোখে রন্ধ্রে আলো ঝরবে, ধাত্রী আমায় মুক্ত কখন করবে। জড়িয়ে আছি গর্ভে ফুলে ফুলে, মনোটোনাস রাত্রি ওঠে দোলে। উৎস থেকে আমায় ফেলো খুলে, মিথ্যা থেকে আমায় লহ তুলে।
স্বপ্ন ছেড়ে দোলনা কাছে আনো, ধাত্রী আমার দুহাত ধরে টানো, ধাত্রী আমার দুহাত ধরে টানো। দারুণ দারুণ, অসংখ্য ধন্যবাদ। আমরাও প্রায় শেষে চলে আসছি আমাদের অনুষ্ঠানের। মঞ্চালোকে আসার অনুভূতিটা যদি আপনি একটু আমাদেরকে বলেন। মঞ্চালোকে আসার অনুভূতিটা আমার খুবই ভালো, যেহেতু আপনার সাথে আমার একটা দীর্ঘদিনের সখ্যতা বলি, পথ চলা বলি, একই অঙ্গনে দীর্ঘদিনের দেখা সাক্ষাৎ, এবং আপনি এই কাজটির সাথে যুক্ত হয়েছেন, শুরু করেছেন, এটা যখন শুনেছি তখনই একটা ভালো লাগা তৈরি হয়েছে। আমি বলছিলাম যে আমাদের কোনো না কোনো ভাবে একটু অনলাইনে কাজটায় একটু জোর দিতে হবে। সেই জায়গায় আপনি যেহেতু কাজটা শুরু করেছেন, কোথায় গিয়ে যেন ভিতর থেকে আমি একটা আলাদা জোর পেয়েছি। হ্যাঁ, এবং আপনাকে অনেক অভিনন্দন জানাই। এই কাজটা আরো এগিয়ে যাবে, মঞ্চলোক আরো পথ চলবে দীর্ঘ সময় এবং এগিয়ে যাবে সূর্যোদয়ের দিকে। একদম রাশেদ ভাই, আমরা আপনাকে আপনার এই আন্তরিকতা, এই আতিথেয়তা যেটা আমাদেরকে করলেন সেটা অসাধারণ। আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে মঞ্চালোক। আবারও কোনো একটা আড্ডায় আমরা আবার একত্রিত হব, সেই প্রত্যাশাটুকু রাখলাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তিকার রাশেদ হাসানের সঙ্গে, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটকের সঙ্গে থাকুন, নাটককে ভালোবাসুন, আবৃত্তিকে ভালোবাসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।